বৃহস্পতিবারই আইনি প্রক্রিয়া দেখে নিতে বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতোই কোতোয়ালি থানায় এবার 12 জন চিকিৎসকের বিরুদ্ধে মামলা রুজু করেছে সিআইডি। কিন্তু এখানেই প্রশ্ন উঠছে যে একদিকে সাসপেন্ড করা হলো, তার উপরে মামলা রুজু করা হলো, কিন্তু যে লিঙ্গার ল্যাকটেট অর্থাৎ যে স্যালাইনকে কেন্দ্র করে এত বিতর্ক, সেই স্যালাইন কেন এখনো পর্যন্ত থেকে যাচ্ছে তা নিয়ে হচ্ছে প্রশ্ন। এত কিছু যখন ঘটছে তখন চিকিৎসকদের ওপরে যে খাড়া নেমে এসেছে তা কোনোভাবেই মানতে চাইছেন না চিকিৎসকরা। সব সাজেশন মেনে নিয়ে সাসপেন্ড করা হয়েছে এবং সিআইডি ক্রিমিনাল কেসগুলো দেখবে। সাসপেনশনের পাশাপাশি আইনি পদক্ষেপের কথাও বৃহস্পতিবারই বলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো পরের দিন থেকে কাজ শুরু করে দিল সিআইডি। প্রসূতি মৃত্যুকাণ্ডে 12 জন সাসপেন্ডেড চিকিৎসকের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের হলো মেদিনীপুর কোতোয়ালি থানায়। কিন্তু 12 জন চিকিৎসকের বিরুদ্ধে মেদিনীপুর কোতোয়ালি থানায় ইতিমধ্যেই এফআইআর লঞ্চ করা হয়েছে। কোতোয়ালি থানায় এসে পৌঁছলেন সিআইডির আধিকারিকরা। একাধিক বিষয় কিন্তু খতিয়ে দেখার কথা সিআইডি আধিকারিকদের, এবং একাধিক জামিনযোগ্য ধারায় মামলা করা হয়েছে ওই 12 জনের বিরুদ্ধে। ভারতীয় ন্যায় সংহিতার 105 অনিচ্ছাকৃত খুনের মামলা, 125B প্রাণঘাতী হামলা এবং 198 সরকারি কাজে গাফিলতির মামলা রুজু করেছে সিআইডি। স্যালাইনে প্রসূতি মৃত্যুর বিষয়টি এড়িয়ে চিকিৎসায় গাফিলতির তত্ত্ব মানতে নারাজ চিকিৎসকদের একটা বড় অংশ। সরকার তার নিজের দায় ঝেড়ে ফেলার জন্য তারা ডাক্তারদের উপর দায় চাপাচ্ছে, ডাক্তারদেরকে বলির পাঠা করবার চেষ্টা করছে। নিয়ম না মেনে সাসপেন্ড করলেন। কেন্দ্রের রিপোর্ট বলছে 25টিরও বেশি অভিযোগ ছিল পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের বিরুদ্ধে। এমনকি রাজ্য সরকারও 2015 সালে নিষিদ্ধ সংস্থা রিঙ্গার ল্যাকটেট সলিউশন নিয়ে অভিযোগ পেয়েছিল বলেও দাবি। তারপরও কেন বিতর্কিত সংস্থার সঙ্গেই চুক্তি করেছিল রাজ্য সরকার? কর্ণাটক স্বাস্থ্য দপ্তর একটা অভিযোগ করেন, তার ভিত্তিতে একটা ইন্সপেকশন হয়। এই ইন্সপেকশনে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ওষুধ দপ্তর ছিল, ওরাও হাজির ছিলেন। মারাত্মক জিনিসগুলো ওরা পেয়েছে। 27টা কমপ্লেন, মার্কেট কমপ্লেন রেজিস্টার পেয়েছে। ফাঙ্গাস তদারকি করার জন্য কোনো পদক্ষেপ ওরা গ্রহণ করেনি। নেপথ্যে থাকা বড়সড় কোনো দুর্নীতি ধামাচাপা দিতেই কি এখন যাবতীয় দায় চিকিৎসকদের ঘাড়ে চাপানো হচ্ছে? নয়, তদন্ত হওয়া উচিত ছিল সম্পূর্ণভাবে এই স্বাস্থ্য মন্ত্রকের উপরে, স্বাস্থ্য ভবনে তদন্ত হওয়া উচিত। যখন দেখা যাচ্ছে যে 9টা রাজ্য এই স্যালাইন ব্যবহারকে সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে, কি করে ব্যবহার করাটা বন্ধ কেন করা হয়নি? কর্ণাটকে প্রসূতি মৃত্যুর পরও কেন টনক নড়ল না স্বাস্থ্য দফতরের? বিতর্কের পরও কেন স্যালাইন ব্যবহারে কড়া নিষেধাজ্ঞা জারি হলো না? এখন শুধুই চিকিৎসকদের ঘাড়ে দায় চাপিয়ে পার পাবে স্বাস্থ্য ভবন? দায় এড়াতে পারবেন স্বাস্থ্যমন্ত্রী? রিপাবলিক বাংলা। বাঘাযতীনে বিল্ডিং বিপর্যয়ে বারবার মেয়রের নিশানায় সেই প্রমোটার সুভাষ রায়। অন্যদিকে দোষের ভাগিদার হয়েছে সেখানকার আবাসিকরাও, এবং একই সঙ্গে মেয়র কাঠগড়ায় তুলেছে লিফটিং কোম্পানিকেও। কিন্তু এখানে প্রশ্ন উঠছে, পুরসভার অনুমতি ছাড়াই কি ব্যাঙের ছাতার মতো গজে উঠল এই বহুতল? বাঘাযতীন বিদ্যাসাগর কলোনি 3/47 বিদ্যাসাগর, এই যে শুভ অ্যাপার্টমেন্ট, যে বাড়িটি গত পরশুদিন হেলে পড়েছিল, এই বাড়িটি যেদিকে হেলে রয়েছে, অর্থাৎ এই বাড়ির পেছনে যে নীল রঙের বাড়িটি, সেই বাড়িটির দিকেই এই বাড়িটি হেলে রয়েছে। সম্বল ছিল ফ্ল্যাটের ছাদটুকু, সেটাও খুইয়ে ফেলতে হলো তাদের। বাঘাযতীনে ভেঙে পড়া বাড়ির বাসিন্দাদের অবস্থা পথে বসার মতো। জীবনে জমানোর পুঁজি দিয়ে ফ্ল্যাট কিনে প্রতারণার শিকার হতে হলো। লাইফ টাইম গ্যারেন্টির বদলে পথে বসার উপক্রম করে এটা আশ্বাসটা দিয়েছিলেন, যে অ্যাসিওর করেছিলেন যে আরও মজবুত হবে, জিনিসটা সোজা হবে, আমাদের একদম লাইফ টাইম গ্যারেন্টি দিয়েছিলেন। তা গ্যারেন্টির ফল আপনারাও দেখছেন, আমরাও দেখছি। বাঘাযতীনের বিপর্যয়ে নিজের দফতরে দোষ দেখতে পাচ্ছেন না মেয়র ফিরহাদ হাকিম। শুধুমাত্র প্রমোটার সুভাষ রায় ও লিফটিং কোম্পানির ঘাড়েই দায় চাপাতে ব্যস্ত কলকাতার মেয়র। তারা নিশ্চিতভাবে সেই অন্যায়টা করে, তারা অন্যায় হয়ে অন্যায়টা করেছে, এটা জানতে অন্যায় করেছে। তাই লিফটিং কোম্পানি তারা সয়েল না দেখে, ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধান না রেখে
এই এত বড় কাজটা করা তাদের উচিত হয়। আশ্বাস দায় ঠেলাঠেলিতে ব্যস্ত ফিরহাদ হাকিম, কিন্তু মেয়র কাউন্সিলর বড় অফিস না জানলে কার অনুমতিতে বেআইনি নির্মাণ? এভাবেই দায় ছাড়তে পারে কলকাতা পুরসভা। তৈরি করে টাকা নিয়ে কন্ট্রাক্টরদের কাছে ধারে দোষ চাপিয়ে দিয়ে নিজের দোষটা চাপিয়ে এখন বলছে যে কন্ট্রাক্টর দায়ী। আমি মনে করি মেয়র হিসাবে, আপনি কাউন্সিলর হিসেবে আপনি দেখেননি, তাই এই অবস্থা। মেয়র ফিরহাদ হাকিম অসত্য বলছেন। যখন এই বাড়িটা তৈরি হয় বাঘাইউদ্দিনে, তখন ওখানকার কাউন্সিলরের নাম মিতালি ব্যানার্জি, তৃণমূল। তখন মেয়রের নাম শোভন চ্যাটার্জি, তৃণমূল। বাড়িটা যখন ভাঙলো তখনও কাউন্সিলরের নাম মিতালি ব্যানার্জি, তৃণমূল। আবারও চোর পালানোর পর বুদ্ধি বাড়ল রাজ্য সরকারের। জ্যাকিং পদ্ধতিতে বাড়ি মেরামত নিয়ে কড়া বিধিনিষেধ পুর ও নগর উন্নয়ন দপ্তরের। কলকাতা পুরসভার অধীনস্থ কোনো এলাকায় হলে কলকাতা পুরসভাকে জানাতে হবে, সয়েল টেস্ট করতে হবে, সেই সয়েল টেস্টের যে রিপোর্ট সেই রিপোর্ট পুরসভায় জমা দিতে হবে এবং একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারকে দিয়ে গোটা বিষয়টি পরীক্ষা করার পর তারপর অনুমোদন পাবে এই নির্দিষ্ট কোম্পানি। গার্ডেন রিচের বহুতল বিপর্যয় থেকে শিক্ষা নেয়নি পুরসভা, যার প্রমাণ হাতে নাতে পাওয়া গেল বাঘাযতীনে। পদে পদে সামনে আসছে পুরসভার গাফিলতি, তাও দোষারোপের খেলায় মত্ত মেয়র। এভাবে আর কত দোষ আড়াল করবেন ফিরহাদ হাকিম? রিপাবলিক বাংলা। বিশ্ব হিন্দু পরিষদ তাদের স্টলের জন্য জায়গা পাচ্ছে না, আর এবার হাইকোর্টে রীতিমতো ভর্ৎসনার মুখে পড়ল বুক সেলার্স এবং পাবলিশার্স গিল্ড। অবিলম্বে বিশ্ব হিন্দু পরিষদের স্টলের জন্য জায়গা খুঁজে দিতে হবে গিল্ডকেই, এমনটাই নির্দেশ দিয়েছে হাইকোর্ট। হিন্দুদের সাংবিধানিক অধিকার কেড়ে নিতে চায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কলকাতা বইমেলার উদ্যোক্তা বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স গিল্ডের বিরুদ্ধে মতামত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ। বিশ্ব হিন্দু পরিষদকে এবার কলকাতা বইমেলায় স্টল দেওয়ার অনুমতি না দিয়ে আদালতে ভর্ৎসনা শুনতে হলো গিল্ডকে। এদিন কলকাতা হাইকোর্টে গিল্ডের তরফে জানানো হয় 600 স্কোয়ার ফিট জায়গা চাওয়া হয়েছিল। বিশ্ব হিন্দু পরিষদ কোনো প্রকাশনা সংস্থা নয়। বিশ্ব হিন্দু পরিষদের লেখা যথেষ্ট স্পর্শকাতর, গিল্ড কোনো বিতর্ক চায় না। তবে গিল্ডের এই জোলো যুক্তি আদালতে ধোপে টেকেনি। হিন্দুত্ববাদী সংগঠনটিকে স্টল না দেওয়ার কোনো সঙ্গত কারণ না দেখাতে পারায় গিল্ডকে রীতিমতো ভর্ৎসনা করেন বিচারপতি অমৃতা সিনহা। অমৃতা সিনহার এজলাসে সেখানে স্পষ্টত বিচারপতির মন্তব্য যে এতদিন কি গিল্ড জানতো না যে এই বিশ্ব হিন্দু পরিষদের যে স্টল, সেই স্টল সম্পর্কে? তার কারণ গিল্ডের আইনজীবীর তরফ থেকে স্পষ্টত বলা হয় যে বিশ্ব হিন্দু পরিষদের কন্টেন্ট কন্ট্রোভার্সিয়াল, তাদের লেখা যথেষ্ট উস্কানিমূলক, এই জাতীয় বেশ কিছু মন্তব্য তুলে ধরা। এবং সেই ক্ষেত্রে বিচারপতি স্পষ্ট মন্তব্য যে এতদিন কি তারা জানতো না? প্রতি বছর যখন বিশ্ববার্তা বিশ্ব হিন্দু পরিষদ স্টল দিচ্ছে, তাহলে এবছর কেন নয়? এরপরেই অবিলম্বে বিশ্ব হিন্দু পরিষদের স্টলের জায়গা খুঁজে আদালতে জানানোর মৌখিক নির্দেশ দেন বিচারপতি। বরাবরই কলকাতা বইমেলা বিভিন্ন মতামত, আদর্শ ও বিশ্বাসের মিলনস্থল। সেখানে শুধুমাত্র সংগঠনের নাম, আদর্শের ভিত্তিতে বৈষম্য কেন করা হলো? এবার পশ্চিমবঙ্গের সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা যারা ঠিক করবে, তারা আবার 1946 সালে দেখবে কিনা। হিন্দু ব্যাশিং করাটাই যদি একমাত্র সেকুলারিজমের সার্টিফিকেট হয়, তাহলে সেটাই হবে। গিল্ডের ওপর সরকারের যে একটা বড় প্রভাব রয়েছে তা কারুর অজানা নয়। গিল্ডের স্টল দিতে অস্বীকার করাটা কি বকলমে সরকারেরই হিন্দুত্বের কণ্ঠরোধের প্রচেষ্টা? আমাদের মনে হচ্ছে হিন্দু সংগঠন যেহেতু বিশ্ব হিন্দু পরিষদের, তাই হিন্দুত্বের প্রচার যাতে না হয় তার জন্যে সরকার এবং গিল্ড মনে হচ্ছে প্রচেষ্টা করছে। তো এটা আমরা সেই জন্য গিল্ডের কাছে আবারও অনুরোধ, এবং আমরা অমৃতা সিনহা জজ সাহেবের কাছে আবেদন করব বিশ্ব হিন্দু পরিষদের স্টল যেন দেওয়া হয়। শেষ পর্যন্ত আদালতের হস্তক্ষেপে কলকাতা বইমেলায় স্টল পাচ্ছে বিশ্ব হিন্দু পরিষদ। তবে মমতা যেমন একবার রামের স্লোগান শুনে চটেছিলেন, তেমন গিল্ডেরও কি হিন্দুত্বে অরুচি? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।